Good evening and welcome everybody to today's class on written viva and OSPI. তো গতকালকে আমি যখন সার্ভে রিপোর্টের কথা বলি তো সার্ভে রিপোর্টের কয়েকটা পয়েন্ট মিস করেছিলাম, ওটা এখন বলছি, সবাই মনে রাখো যে সার্ভে রিপোর্টে ওই যার যার মাইক্রোফোন মিউট রাখো, না হলে নয়েজ হচ্ছে, মাইক্রোফোন মিউট রাখো। বলছিলাম যে গতকালকে সার্ভে রিপোর্টের কয়েকটা পয়েন্ট মিস করেছিলাম, যেমন সার্ভে রিপোর্টের স্টাডি ডিজাইন কি, তোমার স্টাডিটা বা সার্ভেটা কি ধরনের সেটা জিজ্ঞেস করে। তো তোমাদের সার্ভেটা হচ্ছে ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ টাইপ অফ অবজারভেশনাল স্টাডি। ক্রস সেকশনাল কারণ তোমরা ওই রেসপন্ডেন্টের কাছ থেকে একবারই তথ্য নিয়েছো। এটা ডেসক্রিপটিভ মানে ফাইন্ডিংটাকে জাস্ট ডেসক্রাইব করা হয়েছে, কোনো কম্পারিজন বা অ্যানালাইটিক্যাল বিষয় ছিল না। এটা অবজারভেশনাল কারণ এখানে কোনো ইন্টারভেনশন বা এক্সপেরিমেন্ট ছিল না। তাহলে স্টাডির যে ডিজাইন টোটালটা হচ্ছে ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ টাইপ অফ অবজারভেশনাল স্টাডি। কেন ক্রস সেকশনাল? কারণ একবার তথ্য নিয়েছে ওই রেসপন্ডেন্টের কাছ থেকে। কেন অবজারভেশনাল? কারণ হচ্ছে এখানে কোনো এক্সপেরিমেন্ট বা ইন্টারভেনশন নাই। কেন ডেসক্রিপটিভ? যে কোনো কম্পারিজন ছিল না, শুধুমাত্র তোমার ফাইন্ডিংসটাকে তুমি ডেসক্রাইব করেছো। সো ইওর স্টাডি ডিজাইন বা সার্ভে ডিজাইন ওয়াজ ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ টাইপ অফ অবজারভেশনাল স্টাডি। এবং এই ক্রস সেকশনাল স্টাডির আরেকটা নাম হচ্ছে প্রিভেলেন্স স্টাডি, কারণ এটার মাধ্যমে ডিজিজ বা কোনো কিছুর প্রিভেলেন্স বের করা যায়। তাহলে ক্রস সেকশনাল স্টাডির আরেক নাম প্রিভেলেন্স স্টাডি। এর প্রসঙ্গক্রমে আসতে পারে যে তাহলে কোহর্ট স্টাডির আরেক নাম কি? কোহর্ট স্টাডির আরেক নাম হচ্ছে ইনসিডেন্ট স্টাডি, কারণ কোহর্ট স্টাডিতে যখন রিস্ক ফ্যাক্টরে এক্সপোজ কোনো মানুষকে ফলো আপ করা হয় দীর্ঘদিন ধরে, তখন এট দা এন্ড তার কি ডিজিজ নতুন করে ডেভেলপ করলো এটা পাওয়া যায়, অর্থাৎ ইনসিডেন্টস পাওয়া যায়। সুতরাং কোহর্ট স্টাডির আরেক নাম হচ্ছে ইনসিডেন্ট স্টাডি, আর ক্রস সেকশনাল স্টাডির আরেক নাম হচ্ছে প্রিভেলেন্স স্টাডি। তাহলে এই স্টাডির ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে বলার সময়। আর যেহেতু তোমাদের ওইটা সার্ভে রিপোর্ট, সার্ভে কাকে বলে আর রিসার্চ কাকে বলে এটা দেখে নিবে। রিসার্চের সংজ্ঞা, সার্ভের সংজ্ঞা ওই যে বইয়ে বা আমার নোটের মধ্যে আছে। এরপরে যে তোমার স্যাম্পল সাইজ কত ছিল। তোমার যে রিপোর্ট এখানে সাধারণত তোমার ব্যাচের এ ব্যাচ বা বি ব্যাচ সি ব্যাচ যে ব্যাচের রিপোর্ট, সেই ব্যাচে যতজন ছাত্র অংশগ্রহণ করেছে আরএফএসটি তে ততজনেরই হয়, সাধারণত 36 জন 35 জন। তাহলে তোমার রিপোর্টে তুমি খেয়াল করে দেখবে যে তোমার রিপোর্টটা কয়জনের ডাটা নিয়ে তৈরি। যদি 35 জনের হয় তাহলে বলবে আমার স্যাম্পল সাইজ 35। এটা জিজ্ঞেস করে, তাহলে স্যাম্পল সাইজটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে স্যাম্পলিং টেকনিক, তুমি কিভাবে স্যাম্পল সিলেকশন করেছো। তুমি যে রেসপন্ডেন্ট অর্থাৎ উইমেন হ্যাভিং অ্যাট লিস্ট 1 under 5 চিলড্রেন, তুমি যাদের ইন্টারভিউ নিয়েছো সেটা কিভাবে তুমি সিলেক্ট করেছো, অর্থাৎ এখানে স্যাম্পলিং টেকনিকটা কি। স্যাম্পলিং টেকনিকটা ছিল কনভেনিয়েন্ট স্যাম্পলিং, অর্থাৎ তোমার সুবিধা অনুযায়ী তুমি ওই গ্রামে গিয়ে কাছে যে বাড়িটা পেয়েছো এবং ওই বাড়িতে জিজ্ঞেস করে যে যে মায়ের 5 বছরের কম বয়সী একটা বাচ্চা আছে তাকে ইন্টারভিউ নিয়েছো। তাহলে এই যে সিলেকশন প্রসিডিউর, এটা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, অথবা এটাকে পারপাসিভ স্যাম্পলিং ও বলা যায়। এটা এক ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এখানে সবার ইকুয়াল চান্স থাকবে না। যদি তুমি লটারি করে মহিলা সিলেক্ট করতে তাহলে সেটা হতো প্রবাবিলিটি স্যাম্পলিং। যেহেতু এখানে সকল মহিলার সিলেকশন হওয়ার চান্স নেই, সুতরাং এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটাকে কনভেনিয়েন্ট স্যাম্পলিং ও বলা যায় অথবা পারপাসিভ স্যাম্পলিং ও বলা যায়। তাহলে সার্ভে রিপোর্টের স্টাডি ডিজাইন, স্যাম্পলিং টেকনিক এবং স্যাম্পল সাইজ মনে রাখবে। এরপরে আসি রিটেনে। রিটেনের ক্ষেত্রে তেমন কিছু বলার নাই, 5 থেকে 10 বছরের কোশ্চেন যেগুলো আগে বিভিন্ন প্রফে এসেছে, সেকেন্ড প্রফে এসেছে বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটির, মূলত ঢাকা ইউনিভার্সিটিটা দেখলেই হবে। তো সেটা 5 থেকে 10 বছরের প্রশ্ন সলভ করবে। এর পাশাপাশি কয়েকটা মেডিকেল কলেজের টার্মের কোশ্চেন সলভ করতে হবে। তার মধ্যে
কিছু মেডিকেল কলেজ আছে যারা একটু কোশ্চেন সেটআপ বা কোশ্চেন তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে সেই সমস্ত মেডিকেল কলেজের রিটেন এ টার্মের কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো সেই মেডিকেল কলেজগুলোর মধ্যে আ ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আর নতুন ২ টা মেডিকেল কলেজের মধ্যে মুগদা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তাহলে এই কয়টা মেডিকেল কলেজের টার্মের প্রশ্নগুলো সলভ করব। আর রিটেন এর ক্ষেত্রে তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে রিটেন এর খাতা বোধহয় স্যাররা পড়বে না। সকল এক্সামিনারই প্রফের খাতা একদম A to Z পড়ে তারপরে কিন্তু নাম্বার দেয়। তো সুতরাং উল্টাপাল্টা লেখার কোনো সুযোগ নাই। যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটার যেভাবে যতটুকু অ্যান্সার নাম্বারের অনুপাতে চাওয়া হয়েছে সেটুকুই লিখবে। অযথা অ্যা লেখা যাবে না। অথবা অনেকে অ্যা অ্যা একই কোয়েশ্চেন বারবার লিখে রাখে। সেগুলো কিন্তু আরো ইমপ্রেশন খারাপ করে। হ্যাঁ? কাজেই ওই ধরনের কিছু করা যাবে না। আ যেভাবে যা প্রশ্নে চাওয়া হয়েছে সেভাবেই অ্যান্সার করবে। আ এরপরে আসি অস্পির ক্ষেত্রে যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন তো সবাই অলরেডি জানো যে কত নাম্বারের পরীক্ষা। অস্পিতে ১০ টা কোয়েশ্চেন থাকে ৫ করে নাম্বার ৫-১০ ৫০। আর সার্ভে রিপোর্টে ৩০ নাম্বার থাকবে এবার। আর ডেভিজিট রিপোর্টে ২০ নাম্বার থাকবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদের মার্কস হচ্ছে 100। ভাইভাতে 100 আর রিটেনে 100। তো যারা কেয়ার করো যে বেশি নাম্বার পেতে চাও, বিভিন্ন স্কলারশিপ বা পোস্ট গ্রাজুয়েশন এ অনেক সময় মার্কস বেশি লাগে। তো যারা কেয়ার করো যে আমি বেশি নাম্বার পাবো, তাদের ক্ষেত্রে এই কমিউনিটি মেডিসিন এর প্র্যাকটিক্যাল ইম্পোর্টেন্ট। অস্পিতে এবং রিপোর্ট গুলাতে রিপোর্ট ঠিকমতো ডিফেন্ড করতে পারলে ওখানে ভালো নাম্বার দেওয়া হয়। আর অস্পিতে ৫০ এ ৫০ পাওয়াই সম্ভব। ৫০ না পেলেও ৪৮, ৪৯ পাওয়াটা খুবই ইজি। কারণ এই প্রশ্নগুলো অনেকটা নির্ধারিত। তো কেউ যদি কেয়ারফুলি এবং আমি যেভাবে বলব সেভাবেই অ্যান্সার করো, তাহলে দেখা যাবে এখানে একটু অনেক বেশি নাম্বার তোলার পসিবিলিটি আছে। তো অস্পিতে বললাম যে ১০ টা কোয়েশ্চেন থাকে। সেই ১০ টা কোয়েশ্চেনের মধ্যে ২ টা থাকে মডেল। মডেল মানে হচ্ছে যে আর্টিফিশিয়ালি তৈরি করা কোনো জিনিস যেমন মশার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আ সেরকম মডেল থাকবে ২ টা। তারপরে স্পেসিমেন থাকবে ২ টা। স্পেসিমেন মানে হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। অ্যাকচুয়াল জিনিস যেটাকে দেওয়া হবে। যেমন আ ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল এটা একটা অ্যাকচুয়ালি পিল। এরকম ২ টা স্পেসিমেন থাকবে। তারপরে ২ টা থাকবে প্রসিডিউর। প্রসিডিউর মানে হচ্ছে তোমার ওখানে কাজ করে দেখাতে হবে। যেমন ওআরএস তৈরি করা। ওখানে আ চিনি দেওয়া লবণ দেওয়া থাকবে, গুড় দেওয়া থাকবে আ এবং পানি দেওয়া থাকবে, জগ, গ্লাস এগুলো দেওয়া থাকবে। তোমাদের খাওয়ার স্যালাইন তৈরি করতে হবে। এখানে কোনো কথা বলা নাই। তুমি তোমার আ টেবিলে গিয়ে জাস্ট তৈরি করবে ওর স্যালাইন ১/২ লিটার ওয়াটার এর মধ্যে এবং একজন অবজার্ভার থাকবে। আ সে কিছু পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দিবে অন দ্যা স্পট। ২ টা ম্যাথমেটিক্স বা অঙ্কের হিসাব থাকবে। অ্যা এগুলো সাধারণত আইএমআর ক্যালকুলেশন, ইনসিডেন্স ক্যালকুলেশন বা প্রিভ্যালেন্স ক্যালকুলেশন এরকম ম্যাথমেটিক্স থাকে। আর ২ টো থাকবে জেনারেল কোয়েশ্চেন। তাহলে ২ টো মডেল, ২ টো স্পেসিমেন, ২ টো প্রসিডিউর, ২ টা ম্যাথমেটিক্স আর ২ টা জেনারেল বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এর মতো। তো এখন অস্পির বেলায় যেহেতু দ্রুত অস্পি সম্পন্ন করতে হয়, টাইম হচ্ছে প্রতিটা স্পটে ৩ মিনিট করে। আ এবং আমাদের খাতাটাও দ্রুত দেখতে হয়। ভাইবা শুরু হওয়ার আগেই সাধারণত আমরা দেখে ফেলি। এজন্য কতগুলো নিয়ম যদি তোমরা homogeneously ফলো করো আমাদের জন্য সুবিধা হয়। খাতাটাও পরিপাটি থাকে। দ্রুত দেখা এবং নাম্বারিং করাটা সহজ হয়। তো সেটা কি করতে হবে যে আমরা যে প্র্যাকটিক্যাল অস্পির খাতা দিব সেই খাতায় একটা পেজে একটা কোয়েশ্চেন এর অ্যান্সার করবে। কোয়েশ্চেন গুলো সাধারণত ১ পেজে আটার মতোই বড় হয়। মানে এত বড় না যে ২ টা পেজে লিখতে হবে। তো
তো অর্ধেক পেজ যদি ফাঁকা থাকে থাকবে, তুমি প্রতি পেজে একটা করে কোশ্চেনের অ্যান্সার করবে। সো দিস ইজ নাম্বার 1। তারপরে হচ্ছে যে হোয়াট এক্স্যাক্টলি আস্কড ইন দ্য কোশ্চেন। এই অস্পিতে বেশি লেখার কোনো সুযোগ নাই। যা প্রশ্নে চাওয়া হয়েছে শুধুমাত্র তাই অ্যান্সার করবে, বেশি কোনো কিছুই লেখার দরকার নেই। তোমাদের মডেল, স্পেসিমেন বা যেগুলো কোশ্চেন থাকে সেগুলো রিটেনের পরে একদিন সকল ব্যাচকে দেখানো হবে, কারণ এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে মনে থাকবে না। আগে হয়তো দেখেছো, তারপরেও মনে থাকবে না। তো তোমাদের যে অস্পির শীটটা দেওয়া আছে, সেই শীটের মধ্যে দেখবে যে 9টা মডেল, হয়তো আরো বেশি আছে, কিন্তু এই 9টা মডেলের বাইরে থাকবে না। আমি নিশ্চিত ভাবে বলে দিচ্ছি যে 9টা মডেলের নাম আমি এখন বলবো, এর মধ্য থেকে যে কোনো 2টা প্রতিদিন পরীক্ষায় থাকবে। তাহলে মডেলগুলোর নাম মনে রাখো, বা ওই অস্পির শীট কাছে থাকলে দাগিয়ে নিতে পারো। যে অ্যাডাল্ট অ্যানোফিলিস এন্ড কিউলেক্স মসকুইটো, তারপরে লার্ভা অফ অ্যানোফিলিস এন্ড কিউলেক্স মসকুইটো, এগ অফ অ্যানোফিলিস এন্ড কিউলেক্স মসকুইটো অথবা নিট বা লাউসের এগ। ইনসিনারেটর থাকে, ইনসিনারেটরের মডেল আছে আমাদের। ওয়াটার সিল বা স্কোয়াটিং প্লেটের মডেল আছে, সেটা থাকে। হিউম্যান ফেস এন্ড ট্রাঙ্ক শোয়িং দ্য র্যাশেস অফ মিজলস। মিজলস এর র্যাশ দেওয়া আছে, এটা মনে রাখবে যে ফেস এবং ট্রাঙ্ক দুটোই দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে মিজলস এর র্যাশ। আর যেটা হিউম্যান ট্রাঙ্ক, ফেস নাই, শুধু হিউম্যান ট্রাঙ্ক, সেটা হচ্ছে শোয়িং র্যাশেস অফ চিকেন পক্স। ওটা হচ্ছে চিকেন পক্স এর রেশ দেখানো হয়েছে। এছাড়া 2টা মাউথ ক্যাভিটির মডেল আছে, একটার মধ্যে কপ্লিক স্পট আর একটার মধ্যে ডিপথেরিক প্যাচ। তাহলে এই 9টা আবারও একটা গ্লাস বলি, যে 1 নাম্বার হচ্ছে অ্যাডাল্ট অ্যানোফিলিস এন্ড কিউলেক্স মসকুইটো, 2 নাম্বার হচ্ছে লার্ভা অফ অ্যানোফিলিস অর কিউলেক্স মসকুইটো, তারপরে এগ অফ অ্যানোফিলিস এন্ড কিউলেক্স মসকুইটো এন্ড নিট বা উকুনের ডিম, যেটা লাউস। এরপরে 4 নাম্বার ইনসিনারেটর, 5 নাম্বার ওয়াটার সিল অর স্কোয়াটিং প্লেট, 6 নাম্বার হিউম্যান ফেস এন্ড ট্রাঙ্ক শোয়িং র্যাশেস অফ মিজলস, 7 নাম্বার হিউম্যান ট্রাঙ্ক শোয়িং র্যাশেস অফ চিকেন পক্স। এরপরে মাউথ ক্যাভিটির কপ্লিক স্পট এবং ডিপথেরিক প্যাচ, এই 9টা। তারপরে বলেছি যে স্পেসিমেন থাকবে 2টা। সেই স্পেসিমেনও অনেকগুলো আছে, তার মধ্যে 9টার নাম আমি বলবো। এই 9টা থেকে যে কোনো 2টা, এক এক দিন এক এক 2টা থাকবে, চেঞ্জ করে দেওয়া হয়। তো স্পেসিমেনের মধ্যে প্রথমে হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট, যেটা প্যাকেটের মধ্যে, সেটা থাকবে। তারপরে কপার টি 380A, আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং মেথডের কপার টি আছে, সেই 380A এটা থাকবে। কন্ডম থাকবে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল থাকবে। এরপরে ভ্যাকসিন থাকবে কতগুলো। ভ্যাকসিনের মধ্যে টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ওপিভি, বিসিজি ভ্যাকসিন, আইপিভি ভ্যাকসিন, অর্থাৎ ইপিআই ভ্যাকসিন সবগুলো। প্লাস এবার যদি কোভিড-19 এর ভ্যাকসিন যদি আমি কালেক্ট করতে পারি, তাহলে কোভিড-19 এর ভ্যাকসিনও থাকতে পারে। তাহলে ইপিআই এর যে 6টা ভ্যাকসিন প্লাস কোভিড-19 এর ভ্যাকসিন, এই। এরপরে কতগুলো জিনিস দেওয়া থাকে, যেটার প্রতি 100 গ্রাম দেওয়া থাকবে, তার মধ্যে কতটুকু এনার্জি আছে এরকম লিখতে হয়, বা কম্পোজিশন লিখতে হয়। যেমন 100 গ্রাম পটেটো বা 100 গ্রাম আলুর কম্পোজিশন। তারপরে 60 গ্রামের একটা এগ বা ডিমের কম্পোজিশন, 100 গ্রাম পালসের কম্পোজিশন মানে ডালের কম্পোজিশন, 100 গ্রাম রাইসের কম্পোজিশন। তাহলে কম্পোজিশনের ক্ষেত্রে যে মডেল, কি বলে, স্পেসিমেন, এর মধ্যে 4টা: পটেটো 100 গ্রাম, এগ 60 গ্রাম, পালস 100 গ্রাম, রাইস 100 গ্রাম। তাহলে স্পেসিমেনের মধ্যে আবারও বলি, ওআরএস
কপার টি 380A, কন্ডম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইপিআই ভ্যাকসিন প্লাস কোভিড-19 আমাদের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ওইটা। তারপরে পটাটো 100 গ্রাম, এগ 60 গ্রাম, পালস 100 গ্রাম, রাইস 100 গ্রাম। এগুলো থেকে যেকোনো ২ টা। এরপরে প্রসিডিউর যেটা প্রসিডিউর প্রতিদিন যেকোনো ২ টা প্রসিডিউর থাকবে। ৩ টার মধ্যে যেকোনো ২ টা থাকবে। প্রসিডিউর ৩ টা বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রিপারেশন অফ ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন যেটা। এই স্যালাইন তৈরি করা একটা প্রসিডিউর। এখানে ওই যে আগেই বলেছি যে সবকিছু দেওয়া থাকবে। আ চিনি এবং লবণ দেওয়া থাকলে কনফিউশন হয়। কোনটা চিনি, কোনটা লবণ চেনা যায় না। এজন্য আমরা গুড় দেব এবং লবণ দিব। আর পানি থাকবে, জগ থাকবে, গ্লাস থাকবে, সাবান ধোয়ার হাত থাকবে। কি বলে সাবান থাকবে, হাত ধোয়ার জন্য টাওয়েল থাকবে। এখন এটা পরে আবার রিটেন এর পরে একদিন দেখিয়ে দিতে হবে। না হলে এটা কিন্তু অ্যাকচুয়ালি করতে হয় না। করার ভান করতে হয় আরকি। সেইভাবেই ওটা করতে হয়। তো এর পরের যেটা প্রসিডিউর সেটা হচ্ছে কালেক্টিং ডাটা ফর বিএমআই। বডি মাস ইনডেক্স, আমরা জানি বডি মাস ইনডেক্স বের করার জন্য ২ টা ডাটার প্রয়োজন হয়। একটা হচ্ছে ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে যে কালেক্ট ডাটা ফর বিএমআই, অর্থাৎ একজন রোগী বা একজন মানুষ দেওয়া থাকবে। যে কেউ একজন থাকবে। তোমরা তার ওজন নিবে এবং হাইট মাপবে। শুধু এটাই কাজ। তো ঠিকমতো ওজনটা মাপতে পারছো কিনা, ঠিকমতো তার হাইট নিতে পারছো কিনা, যে প্রসিডিউর সেটা। এরপরে অ্যাসেসিং ডিহাইড্রেশন স্ট্যাটাস। একজন পেশেন্ট থাকবে অথবা যেকোনো একজন লোক থাকবে। তার ডিহাইড্রেশন স্ট্যাটাস অ্যাসেস করতে হবে তোমার। এবং এই ৩ টা প্রসিডিউর এর যেকোনো ২ টা প্রতিদিন থাকবে। এই ২ টা প্রসিডিউর করার সময় একজন টিচার আ তোমাকে দেখবে যে তুমি কিভাবে করছো, তার উপর নাম্বার দিবে। এখন কি পয়েন্ট দেখে আমরা নাম্বার দেই, এটা আজকে রাত্রেই তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। আ আমরা প্র্যাকটিক্যালে কিভাবে কত নাম্বার দেই, ওআরএস তৈরি করার যে প্রসিডিউর সেখানে কি পয়েন্ট দেখে আমরা নাম্বার দেই। যেমন আমি ওআরএস এরটা বলি যে ওআরএস এরটা ১ম এ গিয়ে তুমি সাবান দিয়ে হাত ধোয়ার ভান করবে। তারপরে হাতটা টাওয়েল দিয়ে মুছবে। তারপরে তুমি ১ মুঠ গুড়, ১ চিমটি লবণ এগুলো নিবে। তারপরে ১/২ লিটার পানি নিবে। তারপরে লাস্টে চামিচ দেওয়া থাকবে, ওটা দিয়ে নাড়া দিতে হবে। এই কয়টা পয়েন্টের উপরে আমরা নাম্বার দিব। এখন দেখা গেল যে এর বাইরের কাজ, যেমন কেউ গিয়ে সমস্ত গ্লাস, থালা, বাটি এগুলো ধোয়া শুরু করে দিল। এরকম করে, আমার কাছে মজার ভিডিও আছে আগের স্টুডেন্টদের। তো এরকম থালা বাসন ধোয়ার কোনো দরকার নেই। কারণ এটার মধ্যে নাম্বার নেই। তাহলে তোমার যে কাজটা করলে তুমি নাম্বার পাবে শুধু ঐটুকুই করবে ওখানে। এর বাইরের কিছু করার দরকার নেই। আর আ যেখানে পেশেন্ট থাকবে বা কোনো মানুষ থাকবে, যেমন বিএমআই এর স্ট্যাটাস বা ডিহাইড্রেশন স্ট্যাটাস দেখার জন্য, সেখানে আমরা রোগী দেখার যে ফর্মালিটি সেটা মেইনটেইন করতে হবে। অর্থাৎ ওই পেশেন্টকে সালাম দিতে হবে এবং প্রসিডিউর করার শেষে তাকে আবার ধন্যবাদ দিতে হবে। এই সালাম দেওয়ার জন্য নাম্বার আছে, ধন্যবাদ দেওয়ার জন্য নাম্বার আছে। আর তুমি যা দেখার কথা সেটা দেখার জন্য নাম্বার আছে। তাহলে ৩ টা প্রসিডিউর থেকে যেকোনো ২ টা থাকবে। আর যে প্রশ্ন যে থাকে জেনারেল, যে কোয়েশ্চেন এর কথা বললাম, সেখানে সাধারণত কমন কিছু জিনিস, যেমন পপুলেশন পিরামিড, হ্যাঁ? এটা ড্র অ্যান্ড লেবেল থাকতে পারে। বা পপুলেশন পিরামিড ড্র অ্যান্ড লেবেল দিয়ে এর আ একটা পার্টিকুলার মেনশন করে দেয় যে ডেভেলপিং কান্ট্রির অথবা ডেভেলপড কান্ট্রির এজ সেক্স পিরামিড বা পপুলেশন পিরামিড ড্র করো এবং এটার ইম্পোর্টেন্স কি? অথবা তোমাদের যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড আছে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এটা আঁকা এবং এটার ইম্পোর্টেন্স। অথবা আইসবার্গ ফেনোমেনা, আইসবার্গ আঁকা এবং এটার পাবলিক হেলথ ইম্পোর্টেন্স। তারপরে যেকোনো থিওরিটিক্যাল প্রশ্ন যে হোয়াট ইস ডাটা, হোয়াট আর দ্য টাইপস অফ ডাটা, এরকম টুকটাক কিছু কোয়েশ্চেন নির্ধারিত ওইগুলো থাকতে পারে। আর অস্পিতে একটা স্টেশন থেকে পরের স্টেশনে যখন বেল পড়বে তখন মুভ করে যেতে হয়। এই মুভমেন্টটা
একদম টাইমলি করতে হবে। এখানে কোনো ডিলে করলে বা ইয়ে করলে হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, প্রসিডিউর স্টেশনে শুধুমাত্র প্রসিডিউরটা করতে হবে। খাতায় লেখার কিছু নাই। খাতায় স্টেশন নাম্বার দিয়ে শুধু লিখবে প্রসিডিউর ডান। আর কিছুই না। যেখানে ওআরএস তৈরি করা, যে স্টেশন নাম্বার 5 এ ধরো তোমার ওআরএস তৈরি করা ছিল। তাহলে স্টেশন নাম্বার 5 খাতায় লিখে প্রসিডিউর ডান। ওই পৃষ্ঠাটা ফাঁকাই থাকবে। পরের প্রশ্ন পরের পৃষ্ঠায় লিখবে। এইভাবে তাহলে করতে হবে। আর ভাইভাতে এগুলো তোমাদের হয়তো আগেই দেওয়া আছে যে ২ টা বোর্ড থাকে কিন্তু। ২ টা বোর্ডে কোন, কোন টপিক সেটা নির্ধারিত। আ বোর্ড 1 এ আমি তবু গ্রসলি হালকা একটু বলছি, শেষ করে দিব। যে বোর্ড 1 এ এই যে শুরুর দিকে যে চ্যাপ্টার গুলো কনসেপ্ট অফ কমিউনিটি মেডিসিন, হেলথ, ডিজিজ এগুলো থাকে। ফুড অ্যান্ড নিউট্রিশন থাকে, এমসিএইচ ফ্যামিলি প্ল্যানিং থাকে, স্কুল হেলথ সার্ভিস থাকে, এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, ডেমোগ্রাফি, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, ইমিউনিটি, ইমিউনাইজেশন এগুলো থাকে। এবং বোর্ড 1 এ নিয়ে যেতে হবে সার্ভে রিপোর্ট। আর বোর্ড 2 তে থাকে এনভায়রনমেন্টাল হেলথ, মেডিকেল এন্টোমোলজি, অকুপেশনাল হেলথ, ডিজাস্টার এন্ড অ্যাক্সিডেন্ট, তারপরে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল হেলথ এন্ড এনজিও, জেরিয়াট্রিক্স, প্রাইমারি হেলথ কেয়ার, হেলথ ফর অল, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ এডুকেশন, কমিউনিকেশন, বিহেভিয়ারাল সার্ভিস এগুলো থাকে বোর্ড 2 তে। এবং বোর্ড 2 তে তোমাদের নিয়ে যেতে হবে ডে ভিজিট রিপোর্ট। তো মোটামুটি এগুলোই। তো আমি একটা গ্রোথ চার্টের ছবি, তারপরে বিভিন্ন প্রসিডিউরে যে আমরা যে পয়েন্ট গুলো দেখি এগুলো তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আর কিছু যে মডেল স্পেসিমেন দেখানোর যে বিষয়গুলো এগুলো রিটেনের পরে একদিন সবার দেখতেই হবে, না হলে এতদিন আগে মনে থাকবে না। তো আমার বলা শেষ। তোমরা কারো কিছু প্রশ্ন থাকলে বা কথা বলার থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে এনজিও নিয়ে যে কোন কোন এনজিও গুলা যে ইউএন এর কোনো ফান্ড নেয় না বা ফরেন কোনো ফান্ড নেয় না, কোন কোন এনজিও গুলো? প্রথমে আগে বুঝতে হবে যে এনজিও কাকে বলে। এনজিও হচ্ছে টোটালি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে। যেমন ন্যাশনাল এনজিওর মধ্যে আমাদের কি বলে গণস্বাস্থ্য কেন্দ্র অথবা ব্র্যাক। আশা, প্রশিকা এগুলো। আর ইন্টারন্যাশনাল এর মধ্যে ওই যে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, রেড ক্রিসেন্ট, ব্র্যাক এখন ইন্টারন্যাশনাল এনজিও, কেয়ার এগুলো। তো এগুলো কার ফান্ড নিল না নিল সেটা বিষয় না, কিন্তু রান বাই নন গভর্নমেন্ট পার্সোনাল। আর কতগুলো অর্গানাইজেশন আছে ইউএন অর্গানাইজেশন, সেগুলো কিন্তু এনজিও না। সেগুলোকে বলা হয় ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন অথবা কোন কোন ক্ষেত্রে বাইলেটারাল অর্গানাইজেশন। দুই দেশের সরকারের যৌথ প্রচেষ্টায় যদি কোনো প্রতিষ্ঠান হয় সেটা হচ্ছে বাইলেটারাল অর্গানাইজেশন। আর যদি অনেকগুলো দেশের সরকারের অর্থাৎ ইউএন এর আন্ডারের কোন সংস্থা হয় সেগুলো হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। যেমন ডব্লিউএইচও, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো কিন্তু ইউএন অর্গানাইজেশন। এগুলো এনজিও বলা যাবে না এগুলো। অনেকের ধারণা যে ডব্লিউএইচও এনজিও, কিন্তু এটা কিন্তু এনজিও না, এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। কার ফান্ড নিয়ে স্যার কাজ করবে সেটা ভিন্ন কথা। এখানে বক্সে একটা কোশ্চেন ছিল যে নেম দ্য এনজিও দ্যাট ডু নট রিসিভ ফরেন ফান্ড, এরকম একটা কোশ্চেন ছিল ও, বক্সে। এটা বুঝাইছে যে নেটিভ এনজিও যেগুলো আর লোকালি কাজ করে এরকম কিছু এনজিও আছে না, যেমন স্বনির্ভর বাংলাদেশ, বিদ্যানন্দ। বড়ো বড়ো বাংলাদেশ এরকম। স্যার আর স্যার হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এই ক্ষেত্রে কোন কোন এনজিওর নাম দিব স্যার? ব্র্যাকের। হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কেয়ারও কাজ করে, ব্র্যাকও কাজ করে। তারপরে এই যে সূর্যের হাসি ক্লিনিক যেগুলো এনজিও চালায় এগুলো কোন কোন এগুলো এক এক রিজিয়নে এক এক এনজিও চালায়। যেমন সিলেট অঞ্চলে সিলেট সমাজ কল্যাণ সংস্থা চালায়। হ্যাঁ, আবার ঢাকায় বিভিন্ন এনজিও আছে তারা এটা চালাচ্ছে। আর স্যার ম্যাটারনাল হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এটা কি স্যার শুধু সূর্যের হাসি ক্লিনিক ব্র্যাক এই দুইটা দিলেই হবে? সূর্যের হাসি, ব্র্যাক, ওই যে সিলেট সমাজ কল্যাণ সংস্থা, এরকম আরো অনেক
মহানগর ক্লিনিক দেখবে শহরগুলোতে। এগুলো কোনো না কোনো এনজিও চালাচ্ছে। আ আশা প্রশিকারীদেরও হয়তো কোনো আ স্মল পরিসরে আছে, আছে। স্যার আমাদের ডেজিগনেশন অফ আরেকটা জিনিস গ্রাস মনে রাখি যে আমরা বলি যে এই আমাদের এমএমসি ক্যাম্পাসে কি এনজিও আছে। এই যে স্টুডেন্টদের দ্বারা পরিচালিত যে সন্ধানী মেডিসিন ক্লাব এগুলোও কিন্তু এনজিও, হ্যাঁ? এগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে গণ্য হয়। আর কেউ কিছু স্যার বলো? ডেজিগনেশন অফ গ্রাসরুট লেভেল এন্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, এটা ডেজিগনেশন বলতে কি তাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকে নাকি কোন জায়গাতে তারা নো, নো, তাদের নো। পোস্টিং থাকে? তাদের ডেজিগনেশন মানে তাদের অফিসিয়াল পদবি। এটা হচ্ছে যে গ্রাসরুট হেলথ লেভেলের অ্যাসিস্ট্যান্ট। ওয়ার্কার মানে একদম সবচাইতে নিম্ন স্তরের বা রিমোট স্তরের যে ওয়ার্কার এটা হচ্ছে হেলথ এর ক্ষেত্রে হেলথ অ্যাসিস্ট্যান্ট। আর ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার, এর ক্ষেত্রে ফ্যামিলি ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট এফডব্লিউএ। তার কাজে উত্তর হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এফডব্লিউএ। ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে এফডব্লিউএ। স্যার একজন প্রেগন্যান্ট মাদার যে আর কি আগে একবার আর কি টিটনাসের টিকা নিচ্ছে 9 মাসের মধ্যে, কিন্তু সেকেন্ড ডোজ নেয় নাই, এই ক্ষেত্রে তার আর কি কি দিতে হবে তাকে? টিটেনাস টক্সয়েড এর টিকার ক্ষেত্রে বিধান হচ্ছে যে কেউ যদি একটা টিকা নেয় এটা তার নিয়েছে বলে গণ্য হবে। পরে যখনই সে নিবে আবার এটা ২য় ডোজ হিসেবে গণ্য হবে। তারপরেরটা ৩য় ডোজ, ৪র্থ ডোজ, ৫ম ডোজ হিসেবে গণ্য হবে। স্যার হচ্ছে প্রেগন্যান্সির 9 মাস অবস্থায় কি দ্বিতীয় ডোজ নেওয়া যাবে? প্রেগন্যান্সির আ আ 9 মাস যদি অবস্থায়। আগে একটা নিয়ে থাকে, পরে ২য় ডোজ সে প্রেগন্যান্সির ৯ মাস পরে মানে ৯ মাসের সময় সে আসছে ডক্টরের কাছে, তাহলে ওই সময়ই দিবে। যদি এমন হয় যে আগে আসছে তাহলে আগে নিবে। কিন্তু সে নিবে ২য় ডোজটা নিবে ওই প্রেগন্যান্ট সময়। আর যদি একবারও সাধারণত না নেয় আগে ফার্স্ট কখনো? ট্রাইমেস্টারে অ একবারও যদি না নেয়, ফার্স্ট ট্রাইমেস্টারে তাকে কোন টিকা দিব না। ৫ মাস হয়ে গেলে গর্ভকাল ৫ আচ্ছা মাস হয়ে গেলে ১ম এ একটা নিবে, তার ১ মাস পরে আরেকটা নিবে। এই প্রেগন্যান্সির সময় এই দুটোই। তারপরে ডেলিভারি স্যার, হয়ে আবার গেলে ওই যে যেভাবে ওপিসি, নেয়ার কথা বাকি ডোজ গুলো কমপ্লিট করবে irrespective of pregnancy। স্যার আর স্যার যে ওপিসির ক্ষেত্রে যে বলছে 21টা হলো মানে আর কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর 7টা হলো আর কি আয়রন ট্যাবলেট। তো এখন যাদের আর কি মানে মেনস্ট্রুয়াল সাইকেল যাতে ইরেগুলার, তাদের ক্ষেত্রেও কি এটাই মানতে হবে নাকি? হ্যাঁ, মানে আগে ১ম এ বললেন এই যে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার নিয়ম কি? এটা পরীক্ষায় অহরহ জিজ্ঞেস করা হয় এবং সবাই ভুল করে, কনফিউজড। ডাক্তার হওয়ার পরেও কনফিউজ থাকে। তো এটা হচ্ছে যে বড়ি কখন শুরু করতে হবে? বড়ি শুরু করতে হবে একজনের মাসিক শুরু হওয়ার ১ম দিন থেকে ৫ দিনের মধ্যে। তাহলে মাসিক শুরু হলো, তার ১ম দিন শুরু করা যাবে, ২য় দিন শুরু করা যাবে, ৩য়, ৪র্থ, ৫ম দিনের মধ্যে বড়ি খাওয়া শুরু করতে হবে। তারপরে সে প্রতিদিন একটা করে বড়ি খাবে ২১ টা যে কন্ট্রাসেপটিভ পিল। ২১ টা শেষ হলে ওর সঙ্গে যদি আয়রন বড়ি থাকে সেটা একটা করে খাবে বাকি ৭ দিন। তারপরে আবার নতুন পাতা শুরু করবে। আর যদি এমন বড়ি আছে শিক্ষিত মহিলাদের জন্য সেখানে আর আয়রন বড়ি থাকে না। সেক্ষেত্রে ২১ টা বড়ি খেয়ে ৭ দিন গ্যাপ দিবে তারপরে আবার নতুন পাতা খাবে। এখন কেউ যদি ১ম দিন ভুলে যায় খাওয়া, তাহলে ২য় দিন যখন মনে পড়বে তখনই ভুলে যাওয়া বড়িটা খাবে। আর ওই দিনের বড়িটা ওই দিনের টাইমে খাবে। কেউ যদি পরপর ২ দিন ভুলে যায় খেতে, তাহলে ওই কন্ট্রাসেপটিভ পিল আর কাজ করবে না। তার পরবর্তী সাইকেলের অংশে আ কন্ডোম ব্যবহার করতে হবে। আর ও বড়ি মাসিক রেগুলার রাখার জন্য বড়ি সে একটা করে খেয়ে যেতে পারে। তাতে সমস্যা নেই। আর যেটা বলছো যে নন কন্ট্রাসেপটিভ ইউস ইরেগুলার চিকিৎসার ক্ষেত্রে বা অ্যাথলেটদের ক্ষেত্রে হজে যারা যায় তাদের ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয়। যদি ইররেগুলার মেনস্ট্রুয়েশন থাকে তাহলে যেভাবে ওই যে ইয়ের সময় খায় আ জন্ম নিয়ন্ত্রণের জন্য ওভাবেই খাবে। ২১ টা খাবে, ৭ দিন গ্যাপ দিয়ে আবার খাবে। কিন্তু যদি মাসিক বন্ধ রাখতে চায় কোন অ্যাথলেট বা হাজি তাহলে আ তার ওই সাদা বড়ি যতদিন বন্ধ রাখতে চায় ততদিন একটা করে বড়ি খেয়ে যাবে। এক্ষেত্রে গ্যাপ দেওয়া যাবে না ৭ দিনের বা আয়রন বড়ির খাওয়া যাবে না। ক্লিয়ার?
স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে স্যার টিটি ভ্যাকসিনটা প্রেগন্যান্ট উইমেনদের কেন দেওয়া হয়নি? আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কোনো ড্রাগই পারতপক্ষে দেই না, একদম স্ট্রংলি ইন্ডিকেটেড হলে দিই। তো টিটেনাস টক্সয়েড একটা টিকা, এটা সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা থাকে। তো যদি ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেই তাহলে আমরা জানি যে মানুষের যত অ্যাবরশন গুলো ফার্স্ট ট্রাইমেস্টারে বেশি হয়। তো আ টিকা দিলাম, অ্যাবরশন হলো। টিকার কারণে না, কোইন্সিডেন্স হিসেবে অ্যাবরশন হলো। তখন টিকাকে দায়ী করা হবে। সেই দায় মুক্তির জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেই না। অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রাইমেস্টারে টিটেনাস টক্সয়েড কন্ট্রাইন্ডিকেটেড না। তারপরেও আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেই না, যাতে অ্যাবরশন এর সঙ্গে কোইনসাইড করলে মানুষ মনে করবে যে টিকা দেওয়ার কারণে অ্যাবরশন হয়েছে। স্যার ওই যে নিউট্রিটিভ ভ্যালু যেটা বলা হয়েছিল যে 100 গ্রাম রাইসে কি পরিমাণ নিউট্রিটিভ ভ্যালু থাকে, এগুলো কি স্যার কোনো অঙ্ক নাকি মুখস্থ হিসাব এগুলো? না, অঙ্ক না। এটা হচ্ছে যে ১০০ গ্রাম রাইসের মধ্যে কার্বোহাইড্রেট কতটুকু, প্রোটিন কতটুকু, ফ্যাট কতটুকু, এই মূল উপাদানগুলো। আর কোনটাতে জি যদি স্যার। কোনো ভিটামিন বা কোনো বিশেষ কিছু থাকে সেটা। ওই তোমাদের অস্পিস শিটে দেওয়া আছে এগুলো। জি স্যার। অঙ্ক না, জাস্ট লিখবে যে কার্বোহাইড্রেট 70% এত পার্সেন্ট এরকম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে আরএফএসটি তে গিয়েছিলাম স্যার, ওইখানে এক্সক্রিটা ডিসপোজাল মেথডটা কি ছিল? মানে ল্যাট্রিনের টাইপটা কি? হ্যাঁ, সেটা তো তোমরাই দেখেছো ওখানে। ওখানে বেশিরভাগ বাড়িতে স্যানিটারি ল্যাট্রিনই তো ছিল। কোনো বাড়িতে হয়তো কাঁচা ওপেন ল্যাট্রিন থাকতে পারে, অথবা একদম ল্যাট্রিন এরকম ফ্যামিলি আমি যে গ্রামে গেছি সেখানে ছিল না। কোন গ্রামে ছিল কিনা জানি না। স্যার স্যানিটারি ল্যাট্রিনটা কি বোরহোল টাইপ নাকি পিট ল্যাট্রিন নাকি ওয়াটার সিল টাইপ? স্যানিটারি এটা ল্যাট্রিন জানতে হচ্ছে চাচ্ছিলাম। যে ল্যাট্রিনের এক্সক্রিটা কোনোভাবেই এনভায়রনমেন্টের কন্টাক্টে আসবে না। অর্থাৎ হচ্ছে এটার এয়ারের সংস্পর্শে যাবে না, সয়েলের সংস্পর্শে যাবে না, ওয়াটারের সংস্পর্শে যাবে না। অর্থাৎ ল্যাট্রিনটা সিলড। সেটা বোরহোল টাইপ হতে পারে, যেকোনো টাইপ হতে পারে। উপরে ওয়াটার সিল থাকবে এবং নিচে কোনোভাবে কোনো লিক থাকবে না। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। জি স্যার। মানে স্যার উপরে দেয়া আরেকটা থাকে কথা বলো। স্যার আরেকটা কথা, আমাদের রিটেনের যে 4টা গ্রুপ, গ্রুপ এ বি সি ডি, এটার ডিভাইডটা কিভাবে হয় বা এটা কি ফিক্স কিনা সব সময়ের জন্য? এটার ডিভাইড সাধারণত এটা তোমরা যে আগের প্রশ্নগুলো দেখবে ওইখানে যে ভাগ ঐরকমই থাকে। আর একটা কম্পালসরি কোয়েশ্চেন থাকে। আরেকটা ইম্পোর্টেন্ট কথা যে ওই আ এই তোমাদের খাতাগুলো ৪ টা ভাগ হয়ে ৪ জন এক্সামিনারের কাছে চলে যায়। তো এই কারণে এক গ্রুপের প্রশ্ন আরেক গ্রুপে লিখলে নিয়ম হচ্ছে খাতা বাতিল করে দেওয়া বা ওই প্রশ্নে নাম্বার না দেওয়া। কাজেই তোমার অবশ্যই গ্রুপ মেইনটেইন করে অ্যান্সার করবে। প্রতি বছর ২-১ জন আ মানে কি বলবো যে উদাসীন ছাত্রছাত্রীর এরকম অবস্থা হয় যে এক গ্রুপেরটা আরেক গ্রুপে লিখে দেয়। তো তোমাদের বেলায় এরকম যেন না হয়, আগেই বলে দিলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। করোনার ভ্যাকসিন, কোভিড-19 এর ভ্যাকসিন এটা কি লাইভ অ্যাটেনুয়েটেড? আ আমাদের দেশে যেটা দেওয়া হচ্ছে এটা লাইভ এটেনুয়েটেড না। এটা হচ্ছে রিকম্বিনেন্ট mRNA ভ্যাকসিন। রিকম্বিনেন্ট mRNA ভ্যাকসিন। থ্যাংক ইউ স্যার। আর্টিফিশিয়ালি তৈরি করা আরএনএ, হ্যাঁ? মেসেঞ্জার আরএনএ। আর লাইভ এটেনুয়েটেড আছে, যেটা ওই যে -70°C এ রাখতে হবে, যেটা আমাদের দেশে এখনো আসেনি। ওইটা কার যেন? ফাইজার এর ভ্যাকসিন যেটা ওইটা। স্যার এই নিউট্রিটিভ ভ্যালু যেটা বলা হয়েছে, এটা স্যার পালস রাইস সবগুলোর ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল এই 4টা দিলেই হবে? হ্যাঁ, প্রিন্সিপাল নাকি এগুলো। আর সাথে যদি প্রশ্ন থাকে যে এর মধ্যে আ লাইসিন বা মিথিওনিন আছে কিনা, সেটার অ্যান্সার দিতে হবে। মূলত মূল কম্পোনেন্ট গুলোই। সাথে অনেক সময় লেজ লাগিয়ে দেওয়া হয় যে এর মধ্যে মিথিওনিন আছে কিনা। কেন বলছি? ওই যে সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন পড়েছো না? যে চালে কোনটা ল্যাকিংস থাকে, ডালে কোনটা ল্যাকিংস থাকে। সেইটা তুমি জানো কিনা ওর জন্য ওরকম লেজ লাগিয়ে দেওয়া হয় মাঝে। তাহলে ওটার আর কোনো ভ্যালু লাগবে না, তাহলে ওটা জাস্ট ওটার ভ্যালু প্রেজেন্ট নাকি লাগবে না। অ্যাবসেন্ট এটা? জাস্ট প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এই কথা লিখলে। সেটা যদি থাকে প্রশ্নে, আর না থাকলে জাস্ট কম্পোজিশন। ওই
অসপি শিটে যেভাবে দেওয়া আছে। আর কোনো প্রশ্ন? সবাই যে কয়দিন সময় আছে ভালো করে পড়ো। এখন যেহেতু একটু করোনা পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন গ্যাপের মধ্যে ছিলাম। সকল এক্সামিনার আমরা এমনিতেই বরাবরই ছাত্রদের পক্ষে থাকি পাস করানোর জন্যে। তো এবারও সফট কর্নার থাকবে তোমাদের প্রতি সবারই, সব এক্সামিনারেরই। তো তার মানে আবার এই পড়াশোনা না করে সেই সুযোগ নিলে হয়তো ভুল করবে। একটা লেভেলে তো পারতেই হয় মেডিকেল স্টুডেন্টদের। ঠিক আছে, আমি তাহলে আজকে শেষ করছি। স্যার একটা কোশ্চেন ছিল।